4.5 ঘন্টার দুর্ধর্ষ অভিযান। ভেনেজুয়েলায় হামলা চালিয়ে প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রী আটক। বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিন আজ। ঢাকা 13 ও 15 আসনে 20 মনোনয়নপত্রের মধ্যে 8টি বাতিল, 12টি বৈধ ঘোষণা। আজ ঢাকায় কুয়াশা, তাপমাত্রা 13 ডিগ্রি নিচে। ঘন কুয়াশায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট ওঠানামা বন্ধ। প্রিপেড মিটার বন্ধের দাবিতে ঈশ্বরদীতে হরতাল। সড়কে আগুন, যানবাহন চলাচল কম, বন্ধ দোকানপাট। এবং আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ। আইনগত ভিত্তি পর্যালোচনার পর আইপিএল এর সম্প্রচার বন্ধ নিয়ে পদক্ষেপ জানালেন তথ্য উপদেষ্টা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ দুপুর 3টার সংবাদে। সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস। বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। চলে যাচ্ছি পুরো খবরে। ভেনেজুয়েলায় হামলা চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে তুলে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র। দুর্গের মতো সুরক্ষিত বাসভবন থেকে তাকে যেভাবে মাত্র কয়েক ঘন্টার মধ্যে বন্দী করা হয়, তাতে অবাক হয়েছেন অনেকেই। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মার্কিন বাহিনীর এই অভিযান এত সহজ হয়ে যায় মূলত একজন বিশ্বাসঘাতকের কারণে। কিভাবে এই দুর্গের মতো বাসভবনে হামলা চালালো যুক্তরাষ্ট্র, বিস্তারিত জানবো জাগো ডেস্ক রিপোর্টে। বহু মাসের পরিকল্পনা, অবশেষে সফল অভিযান। ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলার ঘটনা যেন কোনো থ্রিলার সিনেমার গল্প। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে বন্দী করার জন্য যুক্তরাষ্ট্র যে অভিযান চালিয়েছে, সেটি ছিল সাম্প্রতিক সময়ের অন্যতম জটিল ও গোপন সামরিক অভিযান। মাসের পর মাস প্রস্তুতির পর অপারেশন অ্যাবসলিউট রিজলভ নামের এই অভিযানে অংশ নেয় মার্কিন স্পেশাল ফোর্স, সিআইএ ও এফবিআই। সূত্র অনুযায়ী মার্কিন সেনাবাহিনীর অভিজাত ইউনিট ডেল্টা ফোর্স মাদুরো নিরাপদ আশ্রয় কেন্দ্রের হুবহু একটি নকল কাঠামো তৈরি করে সেখানে অনুশীলন চালায়। কিভাবে সুরক্ষিত ও শক্তিশালী ওই ভবনে প্রবেশ করা হবে, তার প্রতিটি ধাপ ছিল পূর্ব পরিকল্পিত। এমনকি মাদুরোর খোঁজ খবরও দেয় তারই ঘনিষ্ঠ ব্যক্তি। জানা যায়, সিআইএ এর একটি ছোট দল গেল আগস্ট থেকেই ভেনেজুয়েলায় সক্রিয় ছিল। তারা মাদুরোর দৈনন্দিন চলাফেরা, সময়সূচি এবং নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করে। রয়টার্সকে একাধিক সূত্র জানায়, মাদুরোর ঘনিষ্ঠ একজন ব্যক্তি সিআইএ এর জন্য কাজ করছিলেন এবং অভিযান চলাকালে তার অবস্থান নিশ্চিত করতে ভূমিকা রাখেন। সব প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর 4 দিন আগে অভিযানের অনুমোদন দেয় ডোনাল্ড ট্রাম্প। তবে সামরিক ও গোয়েন্দা কর্মকর্তারা ভালো আবহাওয়ার জন্য অপেক্ষা করার পরামর্শ দেন। শেষ পর্যন্ত শুক্রবার রাত 10:46 চূড়ান্ত নির্দেশ দেন ট্রাম্প। শুরু হয় অপারেশন অ্যাবসলিউট রিজলভ। ফ্লোরিডার মার আ লাগো রিসোর্টে উপদেষ্টাদের সঙ্গে বসে সরাসরি লাইভ স্ট্রিমে পুরো অভিযান পর্যবেক্ষণ করেন ট্রাম্প। শুক্রবার রাত 1টার দিকে মার্কিন সেনারা মাদুরোর আবাসিক কম্পাউন্ডে পৌঁছালে তাদের লক্ষ্য করে গুলি চালানো হয়। এতে একটি হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত হলেও সেটি উঠতে সক্ষম ছিল। শহরের বাসিন্দাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে নিচু দিয়ে উড়ে যাওয়া একাধিক হেলিকপ্টার দেখা যায়। মার্কিন সেনারা ভবনের ভেতরে ঢোকার পর মাদুরো ও তার স্ত্রী আত্মসমর্পণ করেন। ট্রাম্প জানান, মাদুরো একটি সেফ রুমে ঢোকার চেষ্টা করলেও দরজা বন্ধ করতে পারেননি। অভিযানটি এতটাই গোপনীয়তার সঙ্গে চালানো হয় যে অভিযান শুরু হওয়ার পর পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মার্কিন কংগ্রেস সদস্যদের বিষয়টি জানান। তবে অভিযান শুরুর আগে কিছু জানানো হয়নি। ভোর 3:20 হেলিকপ্টারগুলো সমুদ্রের ওপর পৌঁছায়। মাদুরো ও তার স্ত্রী তখন সেগুলোর ভেতরেই ছিলেন। প্রায় 7 ঘন্টা পর ট্রাম্প নিজে আটক মাদুরোর ছবি ট্রুথ সোশ্যালে প্রকাশ করেন। নিউজ ডেস্ক।
ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের বড় ধরনের সামরিক অভিযানের পর দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করার ঘটনায় বিশ্বজুড়ে তীব্র আলোচনার সৃষ্টি হয়েছে। এই ঘটনায় কেউ কড়া ভাষায় নিন্দা জানিয়েছেন, আবার কেউ প্রকাশ্যে বা নীরব সমর্থনও দেখিয়েছেন। স্থানীয় সময় শনিবার ভেনেজুয়েলা চালানো বড় ধরনের হামলার পর মাদুরো ও তার স্ত্রীকে আটক করে নিয়ে যায় মার্কিন বাহিনী। পরে জানানো হয় নিউ ইয়র্কে মাদক সংক্রান্ত মামলায় তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। ঘটনার পরপরই যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, মাদুরোর শাসনের অবসান নিয়ে তার সরকার এক ফোঁটাও চোখের জল ফেলবে না। ভেনেজুয়েলার ঘনিষ্ঠ মিত্র রাশিয়া ও চীনও কড়া ভাষায় যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছে। চীন বলেছে, একটি স্বাধীন দেশের প্রেসিডেন্টের বিরুদ্ধে শক্তি প্রয়োগে তারা গভীরভাবে বিস্মিত ও ক্ষুব্ধ। রাশিয়ার অভিযোগ, যুক্তরাষ্ট্র সরাসরি সশস্ত্র আগ্রাসন চালিয়েছে। ইরান এই হামলাকে ভেনেজুয়েলার জাতীয় সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে। তেহরানের সঙ্গে ওয়াশিংটনেরও টানাপোড়েন রয়েছে। অন্যদিকে লাতিন আমেরিকার বেশ কয়েকটি দেশ এই অভিযানের তীব্র বিরোধিতা করেছে। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো একে লাতিন আমেরিকার সার্বভৌমত্বের উপর সরাসরি আঘাত বলেছেন। Giving them plenty of room to operate. দর্শক, ভেনেজুয়েলায় হামলা এবং নিকোলাস মাদুরোর গ্রেফতার প্রসঙ্গ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে আজ স্টুডিওতে উপস্থিত আছেন জাগো নিউজের আন্তর্জাতিক ডেস্কের সহ সম্পাদক শাহিন হলাদার। আপনাকে আমন্ত্রণ আমাদের আজকের আলোচনায়। আপনাকে ধন্যবাদ। শুরুতেই আপনার কাছে জানতে চাইব যে ট্রাম্প কেন ভেনেজুয়েলার দিকে নজর দিল এবং কেন মাদুরোকে আটক করা হলো? এই ব্যাপারটা তো আসলে এখন বিশ্বজুড়ে খুব তীব্র নিন্দার মুখে রয়েছে। এটা নিয়ে আসলে প্রথমে একটু জানতে চাই। ভেনেজুয়েলার আটকের পিছনে যদি আমি স্পেসিফিক ভাবে আপনাকে বলি, সেটা হচ্ছে যে বেশ কয়েকটা কারণ আছে ভেনেজুয়েলায় হামলার, এবং সেটার মধ্যে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট এবং ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিজন হচ্ছে ভেনেজুয়েলার ওয়েল রিজার্ভ। ভেনেজুয়েলার যে জ্বালানি সেক্টর আছে সেটা খুবই এনরিচ। ভেনেজুয়েলা হচ্ছে যে একমাত্র রাষ্ট্র যার ওয়েল রিজার্ভ বিশ্বের অন্যান্য যেই রাষ্ট্রগুলো আছে তার থেকে সব থেকে বেশি। 300 বিলিয়ন ব্যারেলের উপরে তেল রিজার্ভ আছে ভেনেজুয়েলার। আর এটা দখলে নেওয়ার জন্য, এটাকে সরাসরি নিয়ন্ত্রণ করার জন্যই মূলত যুক্তরাষ্ট্র এই হামলাটা চালিয়েছে ভেনেজুয়েলায়। আর ভেনেজুয়েলার আরেকটা যেই কারণ হচ্ছে যে নিকোলাস মাদুরো, তার সাথে কিন্তু যুক্তরাষ্ট্রের যেই প্রতিদ্বন্দ্বী যে রাষ্ট্রগুলো আছে, যেরকম রাশিয়া, চীন এবং মধ্যপ্রাচ্যে ইরান, এই রাষ্ট্রগুলোর সঙ্গে, রাষ্ট্রনেতাদের সঙ্গে ভেনেজুয়েলার প্রেসিডেন্টের ভালো সম্পর্ক আছে, এবং এটাকেও যুক্তরাষ্ট্র থ্রেট হিসেবে মনে করে। তাদের নাকের ডগায় ভেনেজুয়েলাকে এইভাবে, যেরকম আপনি জানেন যে কিউবার যখন মিসাইল ক্রাইসিস হয়েছিল, সেটা যুক্তরাষ্ট্রের জন্য অনেক বড় একটা থ্রেট ছিল। তো সেই ধরনের ঘটনা যাতে রিপিটেডলি না হয়, সেটার জন্যই মূলত এই হস্তক্ষেপটা করা হয়েছে। আর হচ্ছে যে অভিযোগটা আনা হচ্ছিল বারবারই, যে ভেনেজুয়েলা হচ্ছে যুক্তরাষ্ট্রে মাদক সরবরাহ করে, যুক্তরাষ্ট্রের স্থিতিশীলতা নষ্ট করার জন্য ভেনেজুয়েলাকে দোষারোপ করা হচ্ছিল, বিশেষ করে মাদুরোকে। তো সেটাকে আসলে খুব বেশি এভিডেন্স বা প্রমাণ, কোনো বৈধ কোনো কিছু ডকুমেন্ট সরবরাহ করতে পারেনি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। এর যদিও বেশ কিছুদিন ধরে, গত কয়েক সপ্তাহ ধরে ক্যারিবিয়ান সাগরে ভেনেজুয়েলার যেই নৌবোটগুলো ছিল সেগুলোকে লক্ষ্য করে বিভিন্ন হামলা করা হয়েছে, প্রায় 100-র উপরে মানুষকে মারা হয়েছে। তো এই বিষয়গুলোকে কেন্দ্র করেই হামলাটা পরিচালনা করা হয়। টোটাল ভেনেজুয়েলার সম্পদ এবং ভেনেজুয়েলার যে পলিটিক্যাল যে গ্রাউন্ড, সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য। আর আটকের যে বিষয়টা, এটা আসলে দুইটা বিষয়। তাকে আটক না করেও উপায় নেই। যদি হতো তাহলে তাকে সেখানে মেরে ফেলতে হতো, সেটা আর একটা সিনিয়রিও হতো। তো সেই রিস্কটা, সেই ঝুঁকিটা বা সেই সমালোচনাটা অ্যাভয়েড করার জন্য হয়তোবা তাকে গ্রেপ্তার করা হয়েছে, এবং খুব স্পেসিফিক বিশেষায়িত তাদের ফোর্সের মাধ্যমে তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে। অথবা আরেকটা প্রসেস ছিল, তাকে যদি ভেনেজুয়েলায় রাখা হতো বা ভেনেজুয়েলার যে বিচার ব্যবস্থা আছে সেটা একটা দীর্ঘমেয়াদী প্রসেস থাকতো, সেখানে তার একটা লিগেসি আছে, তার সমর্থক আছে, তারা আরেকটা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড তৈরি করার চেষ্টা করতো। তো সেই জায়গা থেকে তাকে হয়তোবা গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে, এবং তাকে যুক্তরাষ্ট্রের যেই বিচার ব্যবস্থা আছে, এখন বলা হচ্ছে যে সেই অধীনে তার বিচার হবে যুক্তরাষ্ট্রে। একদমই তাই। এবং ট্রাম্প যে ধরনের অভিযোগগুলো আনছে যে ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রে মাদক সরবরাহ করছে, এটা আসলে কতটুকু যৌক্তিক? দেখুন, আপনাকে আমি প্রথমেই বলেছি যে যে কোনো রাষ্ট্রে যখন যুক্তরাষ্ট্র অতীতের ইতিহাস থেকে আমরা দেখেছি, যেরকম আপনার ইরাকে
তারপর হচ্ছে লিবিয়ায়, ইরাকে যখন হামলা করা হয়েছিল তার আগে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করা হয়েছিল, হামলার প্রেক্ষাপট তৈরি করা হয়েছিল যে গণবিধ্বংসী অস্ত্র আছে সাদ্দাম হোসেনের কাছে। সেই যেই ষড়যন্ত্র, পরবর্তীতে কিন্তু সেই ধরনের কোনো গণবিধ্বংসী অস্ত্র ইরাকের কাছে কিন্তু পাওয়া যায়নি। ঠিক একইভাবে এই মাদক বিষয়টাকে সামনে নিয়ে এসে হামলার একটা অজুহাত তৈরি করার জন্য, সেই এই হামলাটা পরিচালনা করার জন্য, বৈধতা নেওয়ার জন্য সেই বিষয়টাকে সামনে নিয়ে আসা হয়েছে। আসলে সেইভাবে কোনো প্রমাণপত্র যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বা কোনো ইন্টারন্যাশনাল বডিও সেটাকে সেই ধরনের কোনো কিছু রিকগনাইজ করে না বা এন্ডোর্স করে না, এই ধরনের কোনো প্রমাণপত্র তাদের কাছেও নেই। আর একটা বিষয় ছিল যে ইমিগ্রেশন, অবৈধ ইমিগ্রেশনের নিয়েও তাদের একটা জটিলতা ছিল। কিন্তু সর্বোপরি নিকোলাস মাদুরো কিন্তু বলছিলেন আলোচনার কথা, কিন্তু আলোচনা চালিয়ে যাওয়ার কথা বলছিলেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তিনি প্রস্তাবও দিয়েছিলেন আলোচনার জন্য, কিন্তু সমস্ত প্রস্তাব বা আলোচনাকে উপেক্ষা করেই এই ঘটনাটি ঘটানো হয়েছে। ভেনেজুয়েলার উপরে হামলা এবং মাদুরোকে বন্দী, এবং পাশাপাশি আমরা যেটা জানি যে ট্রাম্প ভেনেজুয়েলার শাসন চালানোর একটা ঘোষণাও দিয়েছে। আসলে এই সব ঘটনা আন্তর্জাতিক ইস্যুতে কি ধরনের প্রভাব ফেলছে, বা এই ঘটনাগুলো আসলে বিশ্ববাসীকে কি ধরনের বার্তা দিচ্ছে? এরই মধ্যে বিশ্বের বিভিন্ন সব জায়গা থেকেই বিভিন্ন ধরনের রিয়াকশন আসছে। বিশ্বের যেই বিশ্ব বড় সংস্থাগুলো, বিশেষ করে আমি যদি বলি জাতিসংঘের প্রেসিডেন্ট অ্যান্তোনিও গুতেরেস অলরেডি এটার জন্য কন্ডেম জানিয়েছেন। তিনি বলেছেন যে যে কোনো ধরনের যে কোনো রাষ্ট্রের সভরেনিটি অথবা যেই আন্তর্জাতিক যে ল আছে সেগুলো অন্তত মানা উচিত। তো সেই ক্ষেত্রে তিনি এটা লঙ্ঘন হয়েছে বলেই তিনি ইঙ্গিত দিয়েছেন এবং এটার নিন্দা জানিয়েছেন। এরই মধ্যে রাশিয়া থেকে যুক্তরাষ্ট্রের এরই মধ্যে ভেনেজুয়েলার যে নীতি, ভেনেজুয়েলার যে পলিসি, সেটার প্রতি আগে থেকেই সমর্থন দিয়ে আসছিলেন। তারপরও এখনও তারা বলছে যে তাদের সমর্থন ভেনেজুয়েলার প্রতি আছে, কিন্তু যুক্তরাষ্ট্রের যে হামলাটা সেটা আন্তর্জাতিক আইনের বিরুদ্ধে, আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এবং একই সুরে কথা বলছে কিন্তু চীনও, কারণ তাদের সাথে সেই সম্পর্কটা ছিল। এর বাইরেও কিন্তু আন্তর্জাতিকভাবে সারা বিশ্ব থেকেই রিপারকেশন আসছে, প্রতিক্রিয়া দেখানো হচ্ছে যে এটা যেই বৈধ যে নীতি নৈতিকতা, যেই গণতন্ত্র বা সার্বভৌমত্বের যে কথাগুলো বলা হচ্ছিল সেইগুলোর লঙ্ঘন বিদায় এটার প্রতিক্রিয়া জানানো হচ্ছে। কারণ হচ্ছে আপনি দেখেন, যখন সার্বভৌমত্বের প্রশ্ন আসে, যখন একটা বড় রাষ্ট্র, যুক্তরাষ্ট্রের মতো একটা রাষ্ট্র, ছোট একটা রাষ্ট্র হলেই যে তাকে হামলা করা যায় বা তাকে পলিটিক্যালি হস্তক্ষেপ করা যায়, তার সম্পদ জব্দ করা যায়, সেটার একটা ন্যাক্কারজনক একটা ইতিহাস হয়ে থাকবে সারা বিশ্বের জন্যই। কারণ আপনি যদি দেখেন রাশিয়ার সাথে ইউক্রেনের একটি সংঘাত চলছে, এখন কি তাহলে কি রাশিয়া কি ইউক্রেনকে দখল করে নেবে, অথবা রাশিয়া কি ইউক্রেনের যে প্রেসিডেন্ট আছে তাকে কি তিনি হামলা করে এইভাবে কি উঠিয়ে নিয়ে গিয়ে তার বিচার করবেন? অথবা চীনের সাথে আপনি জানেন তাইওয়ানের একটা বিরোধ চলছে, তাইওয়ান হচ্ছে একটা আলাদা দ্বীপ। তো এখন চীন কি তাহলে তাইওয়ানকে দখল করে নেবে বা তাইওয়ানকে কি এভাবে সামরিকভাবে হস্তক্ষেপ করবে? তাহলে তো সেটার একটা বৈধতা দেওয়া হয়ে যাচ্ছে। তাহলে বিশ্বের যে ছোট ছোট যে গণতান্ত্রিক রাষ্ট্র আছে, তার প্রতিবেশী যে বড় বড় রাষ্ট্রগুলো আছে, তারা কি সেখানে মিলিটারিলি হস্তক্ষেপ করবে? সেই ব্যাপারটা এখানে একটা আলোচনার বিষয়, এবং বলা হচ্ছে যে এটা একটা ন্যাক্কারজনক ঘটনা। কারণ এইভাবে কোনো রাষ্ট্র আরেকটা রাষ্ট্রকে সরাসরি হস্তক্ষেপ করতে পারে না। প্রথমে যেটা করা যায় সেটা হচ্ছে যে কূটনৈতিকভাবে আলোচনা করা যেতে পারতো, অথবা ভেনেজুয়েলার প্রেসিডেন্টের সাথে তারা এটা আগেই ছিল নিষেধাজ্ঞার আওতায় ছিল, ভেনেজুয়েলা অনেক দিন থেকে নিষেধাজ্ঞার আওতায় ছিল, কিন্তু কোনো কিছুতেই কাজ হচ্ছিল না। তারপর যখন তার ভেনেজুয়েলার সম্পদের উৎস হচ্ছে তেল, সেটা রপ্তানি বন্ধ করা দেওয়া হচ্ছিল। ক্যারিবিয়ান সাগরে তাদের তেলের যে জাহাজগুলো ছিল সেগুলো জব্দ করেছিল। এই পর্যন্ত এইটা এনাফ ছিল, ঠিক আছে। এটার আরও হয়তো ডিসকাশন করতে পারতো, জাতিসংঘ এটা নিয়ে আলোচনা করতে পারতো, নিষেধাজ্ঞার আওতায় নিয়ে আসতে পারতো। কিন্তু যখন এটা সামরিকভাবে একটা রাষ্ট্রের সার্বভৌমত্বের উপর এভাবে ন্যাক্কারজনকভাবে হামলার ঘটনা ঘটে, তখন সারা অন্যান্য ছোট রাষ্ট্র, বড় রাষ্ট্র সবার ভিতরেই একটা প্রতিক্রিয়া থাকে যে তাহলে কি ছোট রাষ্ট্রগুলোর অস্তিত্ব থাকবে না? একদমই তাই, খুব ভালো বলছিলেন। এবং একটু জানতে চাইবো যে ভেনেজুয়েলায় নতুন শাসক হিসেবে নোবেল শান্তি পুরস্কার জয়ী মারিয়া করিনা মাচাদোকে কিন্তু বসানোর সম্ভাবনা নাকচ করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, যেটা আমরা ইতোমধ্যে জানি। বরং যুক্তরাষ্ট্রের মাদুরো সরকারের বর্তমান যে ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের সঙ্গে কাজ করতে আগ্রহী, এই কথাও কিন্তু ট্রাম্প জানিয়েছেন। কেন আসলে রদ্রিগেজকে ট্রাম্প গুরুত্ব দিচ্ছেন? এটা একটা খুবই ইন্টারেস্টিং বিষয় যে রদ্রিগেজ হচ্ছে ভাইস প্রেসিডেন্ট কারেন্ট রিজিমের, নিকোলাস মাদুরোর রিজিমের তিনি হচ্ছেন ভাইস প্রেসিডেন্ট। তো এখন ডোনাল্ড ট্রাম্প অর্থাৎ যুক্তরাষ্ট্র তার উপরই ভরসা রাখছেন। এটা একটা
খুবই ধোঁয়াশা এবং অস্পষ্ট। এবং আপনি এর আগে রিপোর্টেও বলছিলেন যেমনটি ভেনেজুয়েলার ভিতর থেকেই যুক্তরাষ্ট্রকে তথ্য দেওয়া হচ্ছিল। ভেনেজুয়েলার কোনো একজন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর খুব ঘনিষ্ঠ এক ব্যক্তি নাকি সিআইএ যুক্তরাষ্ট্রের যেই গোয়েন্দা সংস্থা আছে তাদেরকে তথ্য সরবরাহ করছিলেন। এবং পুরো তাদের যেই এই রাষ্ট্রের যেই অন্যান্য কাঠামোগুলো আছে, যেরকম তাদের সিকিউরিটি ফোর্সেস, তাদের সেনাবাহিনী, তাদের ইন্টারনাল যেই বাহিনীগুলো আছে, তারা কিন্তু সম্ভবত ভেনেজুয়েলার প্রেসিডেন্টের নিকোলাস যে মাদুরো তার নির্দেশনা মানেননি বা শোনেননি। তাহলে এইভাবে একটা রাষ্ট্রের প্রধানকে মাত্র 4 থেকে 5 ঘন্টার মধ্যে একটা অপারেশন চালিয়ে নিয়ে যাওয়া হয়, সেইটা এখানে একটা ইঙ্গিত আছে। হয়তো ভেনেজুয়েলার প্রেসিডেন্টের সঙ্গে অন্য যারা ছিল তারা কোঅপারেট করতেছিলেন না, এবং ভাইস প্রেসিডেন্টও হয়তো যুক্তরাষ্ট্রের সাথে কোনো আতাত বা কোনো নেগোসিয়েশন বা তাদের মধ্যে আগেই কোনো আলোচনা হয়েছিল কিনা সেই বিষয়টা এখানে অস্পষ্ট থেকে যাবে। হয়তো কিছুদিন পরে এটা ক্লিয়ার হবে। আর একটা হচ্ছে যে যেই নোবেল যেই মাচাদোর কথা বলা হচ্ছিল, তাকে কেন ট্রাম্প রিজেক্ট করলেন, আসলে এখানে প্রথম দিকে আলোচনায় ছিলেন তিনি, যখন তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন ভেনেজুয়েলার গণতন্ত্রকামী মানুষের নেতা হিসেবে, তখন ডোনাল্ড ট্রাম্প তাকে ফোন দিয়ে অভিনন্দন জানিয়েছিলেন এবং তাকে যুক্তরাষ্ট্রের পন্থীও মনে করা হতো। এখন শেষ পর্যায়ে এসে তাকে আসলে তার উপরে ভরসা রাখতে পারছেন না। এটার কারণ হচ্ছে যে হয়তো তারা মনে করছেন যে তিনি আন্তর্জাতিক ফেস, আন্তর্জাতিক মুখ, তিনি যদি ভেনেজুয়েলায় যান তাহলে একটা স্টাবিলিটি চলে আসতে পারে, সেখানে আবারও সেই ঝুঁকি নেবেন কিনা, আবার মাদুরো হয়ে ওঠেন কিনা, সেই ঝুঁকিটা নিতে চাচ্ছে না। আবার একটা বিষয় হলো যে এখন তো যুক্তরাষ্ট্রের মেইন টার্গেট হচ্ছে ভেনেজুয়েলাকে মূলত অস্থিতিশীল করে রাখা, যাতে স্থিতিশীলতা না আসতে পারে এবং তারা সেই সুযোগটা নিতে পারে। তো এমন একজনকে বসানো হবে এবং স্থিতিশীলতা যাতে না আসতে পারে সেই জন্যই হয়তো রদ্রিগেজকে বেছে নিয়েছেন, এবং তাদের হয়তো সেই যোগ সাজস বা তাদের সেই নেগোসিয়েশনটা হয়েছে বিধায় তাকে চুজ করেছে যুক্তরাষ্ট্র। ধারণা করা হচ্ছে, হ্যাঁ, সেটা ধারণা করা হচ্ছে। একদমই তাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আজ আলোচনায় উপস্থিত থাকার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম জাগো নিউজের আন্তর্জাতিক ডেস্কের সহ সম্পাদক শাহিন হাওলাদারের সঙ্গে। এবার চলে যাচ্ছে অন্যান্য খবরে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রমের শেষ দিন আজ। সোমবার থেকে প্রার্থিতা বাতিলে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল শুরু হবে। তফসিল অনুযায়ী সারা দেশে 300 আসনের প্রার্থীদের মনোনয়নপত্রের সংখ্যা আজই চূড়ান্ত হবে। চলমান যাচাই বাছাই কার্যক্রম শেষে মোট বৈধ এবং বাতিল মনোনয়নপত্রের সংখ্যা প্রকাশ করবে নির্বাচন কমিশন। রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে 5 থেকে 9 জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল করা যাবে। এরপর 10 থেকে 18 জানুয়ারির মধ্যে আপিল শুনানি নিষ্পত্তি হবে। ইসির তথ্য অনুযায়ী ঢাকার 20টি সংসদীয় আসনে 238 জন প্রার্থীর মধ্যে 161 জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে, বাতিল করা হয়েছে 81 জনের। মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের মাধ্যমে ঢাকা 13 এবং 15 আসনে মোট 20টি মনোনয়নের মধ্যে 8টি বাতিল ও 12টি বৈধতা পেয়েছে বলে জানিয়েছেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ইউনুস আলী। রোববার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশনের ইটিআই ভবনে আসন দুটির যাচাই বাছাইয়ের পর তিনি গণমাধ্যমকে এই তথ্য জানান। তিনি বলেন, আগামীকাল 5 জানুয়ারি থেকে 9 জানুয়ারির মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবেন প্রার্থীরা। যাচাই বাছাইয়ে তার মধ্যে 5 জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে এবং 6 জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। 188 ঢাকা 15 আসনে মোট 9 জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। গতকাল 3 জানুয়ারি তারিখে যাচাই বাছাইয়ে 6 জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে এবং 3 জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। ঢাকা 13 ও ঢাকা 15 আসনে মোট 8 জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। মনোনয়নপত্র বেসিক্যালি 1% ভোটারের গড়মিল, সরকারি চাকরি হতে অবসর গ্রহণের 3 বছর অতিবাহিত না হওয়া, হলফনামার বিভিন্ন ত্রুটি, মনোনয়নপত্র যথাযথভাবে বিশেষ করে তৃতীয় অংশ পূরণ না করা ইত্যাদি কারণে মনোনয়নপত্র সমূহ বাতিল করা হয়েছে। পাশাপাশি 2 জন প্রার্থীর দলীয় মনোনয়ন সঠিক না থাকার কারণেও বাতিল করা হয়েছে। মনোনয়নপত্র বাতিল বা গ্রহণ উভয়ের বিরুদ্ধে আপিলের বিধান রয়েছে নির্বাচন কমিশনে। আগামী 5 থেকে 9 জানুয়ারির মধ্যে বাতিল বা গ্রহণের বিরুদ্ধে সংশ্লিষ্ট প্রার্থীগণ রিটার্নিং অফিসারের কার্যালয় হতে
আদেশের কপি সংগ্রহ করে যথাযথ পদ্ধতিতে আপিল দায়ের করতে পারবেন। তোতার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্বীকৃত অটোরিকশার পাইলট প্রকল্পের উদ্বোধনের পর চলতে শুরু করেছে অটোরিকশাগুলো। এই বিষয়ে আফতাবনগর থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সিফাত আল ফাহিম। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট স্বীকৃত অটোরিকশার যে পাইলট প্রকল্পটি রয়েছে সেটি গতকাল এই জায়গাটিতেই উদ্বোধন হয়েছে। এবং যদি একটু দেখানোর চেষ্টা করি, এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর আফতাবনগর যে মূল সড়কটি রয়েছে সেই সড়কটিতে, এবং এই সড়কটিতে বিভিন্ন ধরনের অটোরিকশা আমরা চলাচল দেখতে পেয়েছি। এবং এই অটোরিকশা নিয়ে আমরা কিছুক্ষণ আগে সিটি কর্পোরেশনের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছে যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট স্বীকৃত যে অটোরিকশার পাইলট প্রকল্পটি যেটি গতকালকে উদ্বোধন করা হয়েছে, সেই উদ্বোধনকৃত অটোরিকশাগুলো রাজধানীর 3টি পয়েন্টে ইতিমধ্যে চলতে শুরু করেছে। তবে আজকে এই জায়গাটি দিয়ে অর্থাৎ আফতাবনগরের এই সড়কটি দিয়ে সেই পাইলট প্রকল্পর ভিত্তিতে যে সাধারণ অটোরিকশাগুলো রয়েছে সেই সাধারণ অটোরিকশার ব্যাটারিগুলো প্রতিস্থাপন করে লিথিয়াম ব্যাটারি সংযোজনের মাধ্যমে সেই পাইলট প্রকল্পে রূপান্তরিত করা হয়েছে। এবং রাজধানীর আরও 2 থেকে 3টি পয়েন্টে আজকে মূলত আনুষ্ঠানিকভাবে 15 থেকে 16-র অধিক অটোরিকশা চলাচল শুরু করেছে। এবং এটি ছিল রাজধানীর প্রকৌশলী বিশ্ববিদ্যালয় বুয়েট স্বীকৃত অটোরিকশা চলাচলের সর্বশেষ। দর্শক, রাজধানীর আফতাবনগর থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী সিফাত আল ফাহিম। চলে যাচ্ছে অন্যান্য খবরে। ঘন কুয়াশার কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 4 ঘন্টা কোনো ফ্লাইট ওঠানামা করতে পারেনি। রোববার সকাল 6টার পর কুয়াশায় চারপাশ না দেখা যাওয়ায় কোনো ফ্লাইট ঢাকা ছাড়তে পারেনি। একই কারণে ঢাকার আকাশে থাকা প্রায় 6টি ফ্লাইট অবতরণ করতে পারেনি। শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস.এম. রাগিব সামাদ বলেন, বিমানবন্দর ঘোষণা দিয়ে বন্ধ ছিল বিষয়টি তা নয়। সকাল 6টার পর থেকে ভিজিবিলিটি ছিল না, কোনো ফ্লাইট উড্ডয়ন ও অবতরণ করতে পারেনি। পরে 9:52 ফ্লাইট চলাচল শুরু হয়। বিমানবন্দর সূত্র জানায়, বর্তমানে বেশ কয়েকটি ফ্লাইট ঢাকার আকাশে চক্কর খাচ্ছে। অনুমতি পেলে ফ্লাইটগুলো একের পর এক অবতরণ করবে। পাবনার ঈশ্বরদীতে প্রিপেড মিটার সংযোগ বন্ধ। 201 জনের বিরুদ্ধে নেসকোর দায়ের করা মামলা প্রত্যাহার সহ 6 দফা দাবিতে সচেতন নগরবাসী ফোরামের ডাকে অর্থ দিবস হরতাল পালিত হচ্ছে। রোববার সকাল 6টা থেকে সড়কের বিভিন্ন মোড়ে অবস্থান নিয়েছে হরতাল সমর্থকরা। এ সময় ফতে মোহাম্মদপুর লোকোসেডে সড়কের টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে টায়ারের আগুন নিভিয়ে দেয় এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান। এছাড়া ঈশ্বরদী বাজার ও পৌর শহরের প্রধান সড়ক স্টেশন রোডের বেশিরভাগ দোকানপাট বন্ধ দেখা যায়। সড়কে যানবাহন তুলনামূলক কম চলাচল করছে। রাজশাহীর বাঘায় পদ্মার চরে বাড়িতে ঢুকে গুলি করে সোহেল রানা নামের এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাত 1টার দিকে চক রাজাপুর ইউনিয়নের পলাশী ফতেপুর করালি নওসারার গ্রামে চরে এই ঘটনা ঘটেছে। এ সময় গুলিতে সোহেল রানার স্ত্রী সাথিনা খাতুন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্মরত চিকিৎসক হুমায়রা খাতুন সোহেল রানাকে মৃত ঘোষণা করেন। তবে গুলিতে আহত সাথিনা খাতুনকে ভর্তি করা হয়েছে। বাঘা থানার পরিদর্শক সুপ্রভাত মণ্ডল বলেন, আগের হত্যার ঘটনাকে কেন্দ্র করে দুর্বৃত্তরা সোহেল রানাকে গুলি করে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করা হয়েছে, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। আইনগত ভিত্তি পর্যালোচনা এবং প্রক্রিয়া যাচাই বাছাইয়ের পর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সম্প্রচার বাংলাদেশে বন্ধের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
সচিবালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সদস্যদের সঙ্গে রোববার মত বিনিময়কালে এসব কথা বলেন তথ্য উপদেষ্টা। সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে এই মত বিনিময় অনুষ্ঠিত হয়। আইপিএল থেকে বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে আইন উপদেষ্টা আইপিএল এর সম্প্রচার বাংলাদেশে বন্ধ রাখার প্রস্তাব দিয়েছেন। এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, বিষয়টা হচ্ছে যে খেলাটা যদি খেলার জায়গায় রাখতে পারলে ভালো হতো, কিন্তু দুর্ভাগ্যবশত খেলার মধ্যে রাজনীতি নিয়ে আসা হয়েছে। আইনগত ভিত্তি পর্যালোচনা এবং প্রক্রিয়া যাচাই বাছাইয়ের পর সিদ্ধান্ত নেওয়া হবে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। সাড়ে 4 ঘন্টার দুর্ধর্ষ অভিযান, ভেনেজুয়েলায় হামলা চালিয়ে প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রী আটক, বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিন আজ। ঢাকা 13 ও 15 আসনে 20 মনোনয়নপত্রের মধ্যে 8টি বাতিল, 12টি বৈধ ঘোষণা। আজও ঢাকায় কুয়াশা, তাপমাত্রা 13 ডিগ্রির নিচে। ঘন কুয়াশায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট ওঠানামা বন্ধ। প্রিপেড মিটার বন্ধের দাবিতে ঈশ্বর দিতে হরতাল, সড়কে আগুন, যানবাহন চলাচল কম, বন্ধ দোকানপাট। এবং আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ, আইনগত ভিত্তি পর্যালোচনার পর আইপিএল এর সম্প্রচার বন্ধ নিয়ে পদক্ষেপ জানালেন তথ্য উপদেষ্টা। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর বিকেল 5টায় দেখবেন দেশজুড়ে সংবাদ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।